আজকে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা নতুন সিলেবাস এবং সবথেকে বড় কথা যেটা নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন যেটা 2024-25 থেকে শুরু হচ্ছে সেটা অফিশিয়ালি অ্যানাউন্স করার জন্য। তো এখানে পরিপ্রেক্ষিত যেটা মানে প্রেক্ষাপটটা হচ্ছে আমরা 6 মার্চ এই মাসে 6 তারিখে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা এনওসি পেয়েছি, সেটা আমি একটুখানি আমি পড়ছি। The School Education Department do hereby issue no objection certificate to the West Bengal Council of Higher Secondary Education for the introduction of semester system at the higher secondary level from the academic session 24-25, subject to the adherence of all the statutory guidelines, sensitization of all stakeholders, and ensuring efficient implementation framework for smooth rolling out of the semester system for class 11 from academic session 24-25 and class 12 from the academic session 25-26. এই নোটিফিকেশনটা স্টেট গভর্নমেন্ট থেকে 6 মার্চ হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ওই সেম ডেটেই একটা নোটিফিকেশন দিয়েছিলাম। সেটা হচ্ছে একটা জেনারেল নোটিফিকেশন on the same date ছিল। তাতে ওখানে বলা ছিল, on the behalf of the West Bengal Council of Higher Secondary Education, we are glad to announce that the School Education Department, Government of West Bengal, has given us the permission dated 6/3/2024 to introduce semester system at the higher secondary level from the academic session 24-25 for class 11 and subsequently from the academic session 25-26 for class 12. The detailed syllabus and the semester-wise implementation strategy will be uploaded soon. আজকে এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা সিলেবাস আপলোড করে দেব, এক্সেপ্ট যে 13টা ভোকেশনাল সাবজেক্ট আছে। 13টা আপনারা জানেন যে আমাদের টোটাল এখন সাবজেক্টের সংখ্যা এই মুহূর্তে 62। তার মধ্যে হচ্ছে 13টা, এই 62টা সাবজেক্ট হলো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সকে ধরে। এর আগে 60 ছিল। ফলে এখন এই মুহূর্তে টোটাল সাবজেক্টের সংখ্যা 62, তার মধ্যে 13টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট। এই 13টা ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস বাইফার্কেশন এখনো হয়নি। তার কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোর টোটাল সিলেবাসটা করে হচ্ছে ভোকেশনাল কাউন্সিল থেকে। এখানে আমরা কোনো রকম হস্তক্ষেপ করি না। ভোকেশনাল কাউন্সিলের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে, তারা ব্যাপারটা এখনো অবধি চলছে। ফলে ওই 13টা সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্ট যেগুলো আছে সমস্ত আজকে আমরা সিলেবাসগুলো আমরা আপলোড করে দিচ্ছি বাইফার্কেটেড ফর্ম। এবার যখন সিলেবাস বাইফার্কেশন হচ্ছে, আমরা রিভিউ অ্যান্ড অ্যাজ এন্ড ওয়্যার নেসেসারি রিভিশন আমরা করেছি। ফলে যেহেতু লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2013-তে, আজ থেকে 11 বছর আগে, ফলে সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় কিন্তু সিলেবাস রিভিশন করতে হয়, কারণ সিলেবাসকে সবসময় টাইম অ্যাপ্রোপ্রিয়েট বা কন্টেম্পোরারি হওয়াটা বাঞ্ছনীয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহু জায়গাতে সিলেবাস যেমন রিভিউ করেছি এবং সেই রিভিউ করে যেখানে প্রয়োজন মনে হয়েছে আমরা সেখানে কিন্তু রিভিশন করা হয়েছে সিলেবাসে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সিলেবাস রিভিশন হয়েছে, কম বেশি সেটা পার্সেন্টেজ ভ্যারি করছে, কিছু কিছু ক্ষেত্রে খুবই কম, কিছু কিছু ক্ষেত্রে সেটা অনেকটাই হয়েছে। ফলে সেই রিভাইসড এবং বাইফার্কেটেড সিলেবাস আজকে আমরা এই প্রেস কনফারেন্সের পর কিছুক্ষণ বাদেই আমরা আজকে আমাদের যেটা আমাদের ওয়েবসাইট আছে তাতে আমাদের আপলোড করে দেওয়া হবে। তাতে একটা সেপারেট ট্যাব থাকছে, সেখানে আপনারা গেলে নিউ সিলেবাস, নিউ রিভাইজ সিলেবাস এবং সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি বা প্ল্যানের আন্ডারে আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আপনাদের অপশন থাকবে। যে কোনো একটা, কেউ যদি আপনারা একটা ম্যাথামেটিক্সের সিলেবাস দেখতে চান তাহলে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ক্লিক করলে ডাইরেক্ট ম্যাথামেটিক্সের সিলেবাস দেখিয়ে দেওয়া হবে। এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে। প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে, যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে। প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে। আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার থাকবে। তার মধ্যে হচ্ছে 100 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর 20 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে।
এছাড়াও এই 100 এবং 80 যেটা তাহলে হলো 100 কন্ট্রাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং 80 কন্ট্রাক্ট আওয়ার্স সেকেন্ড সেমিস্টার, এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে। কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল, আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা 2023, তাতে ক্লজ নাম্বার 3.6.2 তে সেখানে পরিষ্কার লেখা হয়েছিল, আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা, অ্যাজ পার ক্লজ 3.6.2 অফ দি স্টেট এডুকেশন পলিসি 2023, the school should provide students guidance and scope for taking challenges, the challenging coursework, participating in extracurricular activities, engaged in summer projects with higher educational institution. তো এইটা আমরা কিন্তু এই সামার প্রজেক্ট উইথ দ্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট আমরা এনকারেজ করছি এবং প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সামার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্ট্রাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্ট্রাক্ট আওয়ার্স। এছাড়া আমরা এই 3.6 রয়েছে, সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দি ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education। সেই ডিরেকশনেই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তার মানে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবার আমরা 11-12 এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 এর দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনারা জানেন যে ইন জেনারেল আমি এক্সেপ্ট 3টে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই 3টে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইনটু 2 সেমিস্টার্স, 35-35 করে, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন সেমিস্টার, মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 and 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেট হচ্ছে ইনটু 2 সেমিস্টার্স, অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোনো রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি পেতে হবে, তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাশের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং। তো এই হচ্ছে বেসিক জিনিসগুলো। আর যেটা সিলেবাসটা আমরা আপলোড করে দেব, সিলেবাসে এবার আমি আগেই বলেছি কন্ট্রাক্ট আওয়ার্স মেনশন করা থাকছে, 100 কন্ট্রাক্ট আওয়ার্স ফর দি ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্রাক্ট আওয়ার্স ফর দি সেকেন্ড সেমিস্টার ফর ইচ ইয়ার 11 and 12। এবং সিলেবাসে আবার বলেছি সেখানে মার্কস ওয়াইজ ডিস্ট্রিবিউশনগুলো আপনারা দেখতে পারবেন, যে প্রত্যেকটা টপিক বা সাব টপিকে কত মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে।
তার সাথে একই সঙ্গে আমরা যখন সিলেবাস আপলোড করব আমরা কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটাও আমরা আপলোড করছি। কোয়েশ্চেন প্যাটার্ন মানে কিরকম প্রশ্ন হবে না হবে এগুলো সমস্ত আপলোড করে দেওয়া হচ্ছে। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। ইভেন সেমিস্টার হচ্ছে গিয়ে এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, তার সাথে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ডিকিউ থাকছে। এবার ক্লাস 11 এর পরীক্ষা কিন্তু আমরা কন্ডাক্ট করব না। ক্লাস 11 এর পরীক্ষা আমরা এখন লাস্ট এই গত বছর থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে ক্লাস 11 এর পরীক্ষা রেসপেক্টিভ স্কুল তারা নিজেরাই কন্ডাক্ট করবে। ফলে এখন 24-25 যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেইটার কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার হচ্ছে মানে অড সেমিস্টার পরীক্ষা, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ইন জেনারেল অড সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর, এবং ইভেন সেমিস্টার পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চে। ফলে ফর দি 24-25 যে ক্লাস 11 হচ্ছে মানে তার কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষা মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করবে স্কুল অ্যাজ পার দ্য গাইডলাইন অ্যান্ড দ্য রুটিন সেট বাই দ্য কাউন্সিল। যে গাইডলাইনটা আমরা দেব, যে রুটিন দিয়ে দেব সমস্ত কিন্তু আমরাই কিন্তু জাস্ট প্রোভাইড করব। সেই রুটিন অনুযায়ী কিন্তু স্কুল তাদের হোম ভেন্যুতে কিন্তু তারা নিজেরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে। এবং প্রমোটেড হতে গেলে থার্ড সেমিস্টারে যখন এনরোলমেন্ট করছে মানে তো তার আগে কিন্তু তাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তাকে কিউমুলেটিভলি পাস করতে হবে, এছাড়া তাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেন অনলি দ্য স্টুডেন্ট ক্যান গেট এনরোল্ড হিমসেলফ অর হারসেলফ ফর দ্য থার্ড সেমিস্টার। এবার থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে থার্ড এবং ফোর্থ। থার্ড সেমিস্টার হচ্ছে নভেম্বর, ওটা অড সেমিস্টার। ফোর্থ সেমিস্টার হচ্ছে ইভেন সেমিস্টার, সেটা হচ্ছে মার্চে হবে। এই থার্ড এবং ফোর্থে পরীক্ষা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে। থার্ড অবভিয়াসলি অড সেমিস্টার হচ্ছে সবসময় এমসিকিউ জাতীয়, তো থার্ড সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে এমসিকিউ, এটা ওএমআর শিটে হবে এবং এটার জন্য কোনো এইচই বা এক্সামিনার ডেপ্লয়মেন্ট করা হবে না। এটা পুরোপুরি কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন হবে, মেশিন ইভ্যালুয়েশন হবে। সম্পূর্ণ কাউন্সিলের তার দায়িত্ব, কাউন্সিল এই পরীক্ষা কন্ডাক্ট করবে, ইভ্যালুয়েট করবে। আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেটা ইভেন্ট সেমিস্টার পরীক্ষা সেইটা কিন্তু সেটাও সম্পূর্ণ কাউন্সিল কন্ডাক্ট করবে এবং সেটা কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে। ক্লাস 12-এ দুটো পরীক্ষাই মানে ক্লাস 12-এ দুটো পরীক্ষা থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড বিফোর দ্য থার্ড সেমিস্টার আমরা কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবো। একটা কমন অ্যাডমিট কার্ড হবে ফর বোথ দ্য থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার এবং প্রেফারেবলি আমরা যে সেন্টার ভেন্যুর যেটা লিস্টটা হবে সেটা প্রেফারেবলি কিন্তু সেমই থাকবে ফর দ্য থার্ড এন্ড ফোর্থ সেমিস্টার। যদি কোনো দরকার হয় আমরা কিন্তু কাউন্সিলে সেটা রাইট রয়েছে, দরকার হলে আমরা চেঞ্জ করতেই পারি, কিন্তু ইন জেনারেল সেটা আমরা সেন্টার ভেন্যু যেটা থাকবে সেই স্ট্রাকচারটা আমরা সেম রাখার চেষ্টা করব ফর বোথ দ্য থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার। এবং একটা আমরা কমন অ্যাডমিট কার্ড থাকবে, তার ফার্স্ট পার্টে উপরে থাকবে একটা টিয়ার অফ শিট থাকবে যেটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য এবং তারপরে থাকবে হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য। একবারই আমরা অ্যাডমিট কার্ড ইস্যু করব। এই হচ্ছে মোটামুটি যেটা বেসিক গাইডলাইন বললাম। এই গাইডলাইনগুলো তার ডিটেল তার প্রসিডিওর এগুলো কিন্তু আমরা পাবলিশ করব এবং এটা আপনারা জানেন যে আপাতত আমাদের যে এক্সাম রেগুলেশন রয়েছে সেটা যেহেতু অ্যানুয়াল সিস্টেম রয়েছে এবং এখানে একটা টেস্ট পরীক্ষার প্রভিশন রয়েছে, কিন্তু এই সেমিস্টার সিস্টেমের টেস্ট পরীক্ষার কোনো জায়গা থাকছে না। সো দেয়ার উইল বি নো টেস্ট এক্সামিনেশন। ফলে এই জন্য এক্সাম রেগুলেশনটা আমাদের কমপ্লিটলি রিভাইজড হচ্ছে এবং এক্সাম রেগুলেশন এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে, গভর্নমেন্টের সাথে কথা হয়েছে যে এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন এগুলো ইন ডিটেইল থাকবে এবং তাতে কিন্তু এগুলো সমস্ত ডিটেইল কিন্তু স্পেল আউট করা থাকবে, সমস্ত কিছু বলা থাকবে কিভাবে কি হবে এবং সেই এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রুভ করবে ভেরি শর্টলি ওয়ান্স আমরা সেটা সাবমিট করব। এমনি প্রপোজাল সমস্ত সাবমিট করা আছে এবং তার ভিত্তিতেই হয়েছে আজকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, সিলেবাসও আমরা অ্যাপ্রুভ, সিলেবাসটা আজকে আমরা আপলোড করব এবং সেটা আজকে থেকেই সেটা এবং সমস্ত পাবলিশাররাও দেখতে পারবেন। পাবলিশারদের সাথে আমাদের পরে একটা মিটিং আছে আজকেই, তাদের সাথে আমরা সমস্ত কথা বলে নেব যাতে প্রিপেয়ার্ডনেস নিয়ে কোনো সমস্যা না হয়। তো এই হচ্ছে মোটামুটি বেসিক জিনিসগুলো বলার। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো অ্যান্সার করতে পারি
তো ফর দি টাইম বিং আপাতত এইটুকুই বললাম। নাও উই ক্যান ডিসকাস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি। 11 এর ফার্স্ট সেমিস্টার ওএমআর শিটে হবে না, মানে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ হবে, স্কুল প্রশ্নপত্র সেট করবে, স্কুল খাতা দেবে, কিন্তু সেটা ওএমআর শিটে হবে না, স্কুল নিজস্বভাবে ইভালুয়েট করবে। এখানে আবার বলে দেই, কাউন্সিল এখন অনলাইন মার্কস সাবমিশন সিস্টেম করছে, ফলে স্কুল যদিও ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 পরীক্ষা নিচ্ছে, তারা ইভালুয়েট করবে। স্কুলকে কিন্তু এই মার্কসগুলো কিন্তু আপলোড করতে হবে পোর্টালে অ্যাজ পার আওয়ার গাইডলাইন। একটা আমরা টাইম শিডিউল করে দেব, সেখানে কিন্তু তারা ফার্স্ট সেমিস্টারে মার্কস আপলোড করবেন, সেকেন্ড সেমিস্টারে মার্কস আপলোড করবেন, প্রজেক্ট প্র্যাকটিক্যালে মার্কস আপলোড করবেন। সেইটা কিন্তু আমাদের কাছে আসবে, আসার পরেই তারা যদি প্রমোটেড হয় অ্যাজ পার দ্য রুল, যেটা একটু আগে বললাম যে 30% কিউমুলেটিভলি পেতে হবে ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টারের থিওরিতে, এবং সেপারেটলি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে 30% পেতে হবে, তাহলেই সে পাশ করবে। তখন সে যখন থার্ড সেমিস্টারে যখন এনরোলমেন্ট করবে, তখন এনরোলমেন্ট পোর্টালে তার নাম আসবে, then only the student will be permitted to enroll for the third semester. ফার্স্ট সেমিস্টারে মানে ক্লাস 11 এ একজন 40 এ 0 পেল, আর পরের সেমিস্টারে 40 এ 40 পেল, সেক্ষেত্রে সে থার্ড সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেবল as per the guideline, তাও 30% সে কিন্তু ফার্স্ট সিকিউর সেমিস্টারে 0 পেলেও সে সেকেন্ড সেমিস্টারে দিতে পারবে। কোনটা? ফার্স্ট সেমিস্টারটা সে ধরুন 40 এ 0 পেল, তাহলে সে সেকেন্ড সেমিস্টারটা দিতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু সেমিস্টার ওয়াইজ পাস ফেল থাকছে না। কিউমুলেটিভ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিউমুলেটিভ পাস, থার্ড এবং ফোর্থ সেমিস্টার হচ্ছে কিউমুলেটিভ পাস। প্র্যাকটিক্যালি ফেল করলে ফেল, ওটাও তাই, এতদিন যা ছিল। থার্ড আর ফোর্থে এখনো শুধু ক্লাস 12 এর ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, তখন হচ্ছে থার্ড আর ফোর্থের ভিত্তিতে, মানে ক্লাস 12 এর ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয়। আমি তো বলেই দিলাম এই প্রশ্নটা, যে থার্ড আর ফোর্থের জন্য আমরা একটা সেন্টার ভেন্যু কনসেপ্টে করব, সেম অ্যাডমিট কার্ড হবে, সেম সেন্টার ভেন্যু স্ট্রাকচার থাকবে, আনলেস দেয়ার ইজ সাম ইস্যুস, তখন সেক্ষেত্রে কাউন্সিলের রাইট থাকবে টু চেঞ্জ দ্য সেন্টার অফ ভেন্যু, বাট ইন জেনারেল সেটা সেম থাকবে। আপনি যে কিউমুলেটিভ স্ট্রাকচারটা বললেন, ওটা থার্ড ফোর্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তো, মানে 12 ডেফিনেটলি সব জায়গাতেই ফোর্থে দিতে পারবে। আপনাদের নাম্বার ডিভিশন এর মধ্যে ফার্স্ট সেম 35 মার্কস, সেকেন্ড সেম 35 মার্কস, আর 30 মার্কস ফর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, আর প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে 40 40 20। আচ্ছা, এখানে বলে দেই, আজকে আমরা সেমিস্টার সিস্টেম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমরা আজকে এটা ঘোষণা করলাম, অফিসিয়াল নোটিফিকেশন আমরা দিয়ে দিয়েছি। প্রবাবলি উই আর দি ফার্স্ট বোর্ড অর কাউন্সিল ইন ইন্ডিয়া যারা আজকে সেমিস্টার সিস্টেম চালু করলো, ইভেন বিফোর দ্য সিবিএসই ও সিআইএসসি। ফলে এটা আমরা কিন্তু সেদিক থেকে আমরা অনেকটাই কিন্তু এখানে এগিয়ে আছি। পরীক্ষাটা হবে সেখানে এমসিকিউ টাইপ কোশ্চেনের কি স্টুডেন্টরা পরীক্ষা দেবে? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন 2024 এর নভেম্বর মাসে প্রথম ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, সেটা এমসিকিউ ভিত্তিক হবে, এবং সেটা স্কুল সেট করবে, যেহেতু ক্লাস 11 এর পরীক্ষা, এবং স্কুলই তা সেটা অ্যান্সার শিট করবে, সমস্ত কিছু করবে, স্কুল ইভ্যালুয়েট করবে, করে আমাদের যে অনলাইন মার্কস সাবমিশন পোর্টাল থাকবে সেখানে মার্কসটা ওরা আপলোড করবে, ওরাই সেট করবে ইন্ডিপেন্ডেন্টলি। স্কুলগুলো ক্লাস 11 এর কোয়েশ্চেন স্কুল সেট করবে। ফার্স্ট সেমিস্টারে বই আসতে আশা করি খুব বেশি সময় লাগবে না। আমি ইন্ডিপেন্ডেন্টলি অনেকগুলো পাবলিশারের সাথেই কথা বলেছি, তারা মানে গ্রস যেগুলোতে চেঞ্জ হয়েছে শুধু সেগুলো, তবে ম্যাক্সিমাম বলতে পারি গ্রস চেঞ্জ কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারে হয়েছে, সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতেই গ্রস চেঞ্জ হয়েছে। সেগুলো কিন্তু পাবলিকেশন এই পাবলিশাররা করে না, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকেই হয়, টেক্সট বুক কর্পোরেশন, এবং সেটা কিন্তু সরস্বতী প্রেস থেকেই হয়। সেখানে আমরা সামনের সপ্তাহের মধ্যে সমস্ত কন্টেন্ট দিয়ে দেবো, এবং সেটা গভর্নমেন্টের সাথে আমার কথা হয়েছে, স্কুল কমিশনারের সাথে, তারা সেই পাবলিকেশনের দায়িত্ব তারা নিয়েছেন, তারা যথেষ্ট তাড়াতাড়ি সেটা করতে পারবেন বলে আমি আশাবাদী। সিলেবাস চেঞ্জের একটু হাইলাইটটা বলুন। স্যার, তার আগে আমার একটা পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে চারটি সেমিস্টার হচ্ছে, এর মাঝখানে আর কোনো পরীক্ষা নেওয়ার কোনো স্কোপ থাকছে না? এর মাঝখানে আর কোনো পরীক্ষা ডাইরেক্ট তার মানে কোন স্কুল যদি নিজেরা নিতে চান, কোনো একটা টেস্ট নিতে চান প্রোগ্রেস দেখার জন্য, সেটা স্কুল তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের রাইট আছে, কিন্তু সেটা তাদের কোনো ইয়ের মধ্যে, সেটা আমাদের কাউন্সিলে কোনো ডিরেক্টিভে সেটা থাকছে না। একটু সিলেবাসের হাইলাইটটা বলুন, অল্প কি পরিবর্তন হয়েছে, বেশি বড় পরিবর্তন?
বড় পরিবর্তনের মধ্যে ল্যাঙ্গুয়েজ গুলোতে হয়েছে, ইংলিশ বাংলায় বেশ কিছু হয়েছে, মানে বিএনজিএ মানে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়েছে। হয়তো বাংলাটাই সব থেকে বেশি হয়েছে, আমার ধারণা বাংলাতে সব থেকে বেশি হয়েছে, তারপর হয়তো ইংলিশ। কি হয়েছে আর কি ধরনের সেটা তো কি ঢুকেছে সেটা আপলোড হলে সব থেকে ভালো আপনারাই তখন বুঝতে পারবেন। না, আমরা কি করে বুঝাবো? সব থেকে ভালো ওয়েবসাইটে থাকবে। আমি বলে দিচ্ছি, যে প্রোজ বা পোয়েমগুলো আগে ছিল সেটা হয়তো পরিবর্তন হয়, সেই মতারেরই হয়তো আজকে সে ফর এক্সাম্পল হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো কবিতাটা ছিল সেটাকে হয়তো পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরেকটি জাস্ট অন্য কবিতাকে রাখা হয়েছে। বর্তমানের কোন কবিতা হ্যাঁ, একজনেরই রয়েছে শ্রীজাত। মুখ্যমন্ত্রী কোনো গল্প বা টপিক কিছু হতে কোনো কিছু পরে প্রশ্ন নেক্সট আর হিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্টে না মানে এই যে হয়ে থাকে এটা জানাবো। আজকে তো বেরোচ্ছে তো, হ্যাঁ, সেটা বেরোলেই বা আপনি তো মানে প্রেস কনফারেন্সে হাইলাইট না মানে ওনার আরে এটা বেরোচ্ছে তো, একটু বাদেই বেরোচ্ছে তো। নেই ওকে স্যার এইটুকু আর হিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্টে হিস্ট্রিতে অনেকটাই চেঞ্জ হয়েছে, সে জোর মানে দিয়েছেন। কতটা হিস্ট্রিতে অনেকটাই চেঞ্জ হয়েছে। সেটা ইয়েটা আছে ওই এক্সক্লুশন, এরাগুলো ডিভাইডেড। এটা বলে দাও। হিস্ট্রিতে আসলে এটা হচ্ছে সেক্রেটারি ম্যাডাম বলছেন। এরাগুলো ডিভাইড হয়েছে, এরাগুলোকে আলাদা করে ডিভাইড করে সাব টপিকগুলো আলাদা করে ডেজিগনেট করা হয়েছে। 1857 রিভোল্ট থেকে স্টার্ট করা হয়েছে, প্রি ইন্ডিপেন্ডেন্স যেটা মডারেট এরাটাকেও রাখা হয়েছে, তারপরে কিছু গান্ধিয়ান কনসেপ্টস রাখা হয়েছে, কিছু আজাদিন মুভমেন্টের পার্টস রাখা হয়েছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স কিছু পোর্শনস রাখা হয়েছে, আর পোস্ট 71 ওয়ার সিচুয়েশনটাও রাখা হয়েছে। বাংলার কোনো ইতিহাস হ্যাঁ বাংলারই তো 71 ওয়ার তো বাংলারই ইতিহাস। আর সাম্প্রতিক কিছু সাম্প্রতিক, হ্যাঁ 71-এর পরটা তো সাম্প্রতিকই চলে আসছে, ওই জায়গাটা রাখা হয়েছে। উল্লেখযোগ্য এমন কিছু আছে যে বর্তমানে সবাই জানে বর্তমানটা হিস্ট্রি নয় তো, বলছি আজকে হ্যাঁ 71 অনওয়ার্ডস আর তার অ্যাসপেক্টস ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেটা রাখা হয়েছে। ক্লাস 8 এ শিমুল নন্দীগ্রাম পড়ানো হয়, আপনাদের কি ওই ধরনের সংক্রান্ত কোনো না ক্লাস ওরা আছে? কিছু রাখা হয় কতটা 71 এর পর আমরা আপ টু 71ই রেখেছি, আর তার যে ইম্প্যাক্টটা পড়েছে অন দ্য পার্টিশন সেটা রেখেছি। মানে 1971-এ যে যুদ্ধটা হয়েছিল, 71-এর যে মুক্তিযুদ্ধ, তার যে কনটেক্সটটা কেন হয়েছিল, কিসের ভিত্তিতে হয়েছিল, ভারতবর্ষের রোল কি ছিল সেই মুক্তিযুদ্ধে, এবং সেখানে যে আজকে তখন ইস্ট পাকিস্তান আলাদা হয়ে স্বাধীন হলো, বাংলাদেশ রাষ্ট্র গঠন হলো, তার পরিপ্রেক্ষিতে তার ইম্প্যাক্ট কি হয়েছিল ভারতবর্ষের উপর, এগুলো একটা টোটাল একটা আলোচনা থাকছে। কাটকার বিষয় বাদ গেল এবং কাটকার বিষয় এলো, মানে সাহিত্যের ক্ষেত্রে বা ইংরেজি বা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক্সক্লুশন ঠিক সেইভাবে আমি তো বললাম যে ধরা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কবিতা বাদ গেল, কিন্তু তার বদলে অন্য আরেকটি কবিতা লিখেছি, এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে আমি বললাম বাংলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ বাদ গেছে? না, বাদ কেন যাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা হয়তো সেটাকে রিপ্লেস করা হয়েছে অন্য আরেকটি কবিতাকে, বাদটা আর ইংলিশ আর পল সায়েন্সের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। ইংলিশের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে, পল সায়েন্সের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আছে, জিনিসটাকে কন্টেম্পোরারি করা হয়েছে, মানে টাইম অ্যাপ্রোপ্রিয়েট, মানে কিছুটা কি কারেন্ট যেটা যুগোপযোগী যেটা সেটাকে করা হয়েছে। না, আমি বলতে চাইছি যে অনার্সের সিলেবাসের সাথে এইচএসসি সিলেবাসের তো অনেকটা ডিফারেন্স হতো আগে, তো কিছুটা কি না, সেটা দেখা হয়েছে যাতে আবার লোডটা বেশি না পড়ে যায়, কারণ সেটাও তো দেখতে হবে। অনার্সে একটা ফুল ফ্লেজড একটা মানে ইয়ে থাকে, এখন তো আগে তো 6টা সেমিস্টার ছিল 3 বছর, এখন তো অ্যাকচুয়ালি 4 বছর হয়ে গেছে, 8টা সেমিস্টার। হ্যাঁ আসছি এবার, ফলে অনার্সের সাথে আমি ওই প্যারিটিটাকে রাখার জন্য আমি এখানে যদি আমি লেভেলটাকে আপ করে দিই তাহলে কিন্তু ভীষণ প্রেশার পড়ে যাবে। আর সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি, সায়েন্সের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা খুব বেশি নয়। সায়েন্সের ক্ষেত্রে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি, পার্টিকুলারলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, এই 4টে সাবজেক্টের ক্ষেত্রে অন্তত, যাতে মোটামুটি ন্যাশনাল প্যারিটিটা যাতে মেনটেইন হয়, মানে এনসিইআরটি যাতে মোটামুটি ভাবে সেটাকে
একটা বেসিক স্ট্রাকচারটা যাতে ফলো করে, কারণ সায়েন্সের স্টুডেন্টরা অনেকেই কিন্তু যেই মেইনস বা ইত্যাদি অন্যান্য রকম অনেক কম্পিটিটিভ পরীক্ষায় তারা বসেন, তাদের যাতে কোনো আমাদের রাজ্যের স্টুডেন্টদের যাতে কোনো সমস্যায় না পড়ে, তো তার জন্য সেই কিন্তু সেটা মোটামুটিভাবে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি 4টে সাবজেক্টের ক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। বাংলায় যেমন বললেন সৃজাত এসেছেন, আমি ইংরেজিতে কন্টেম্পোরারি অ্যাকচুয়ালি ইংলিশের ক্ষেত্রে না কন্টেম্পোরারি সেরকম কিছু মানে যেগুলো এক্সিস্টিং রাইটার ছিলেন তারাই আছেন, শুধু হয়তো পিসটা বদলে গেছে। মানে বলছি যে ইতিহাসের ক্ষেত্রে কতগুলো এসেছে বা রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে কি কি যোগ হয়েছে বা কি কি বাদ গেছে? 4টে এরাতে ডিভাইড করা হয়েছে, যেটা আমি বললাম 1857 থেকে স্টার্ট করা হয়েছে রিভোল্টটা, ওইখান থেকে শুরু করা হয়েছে। 1912 ফেজটাতে গেছে, মডারেট এরাটাতে, তারপরে কিছু গার্জিয়ান কনসেপ্টসে গেছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সে সিচুয়েশনটা গেছে, আর কিছুটা 71 ওয়ার, পার্টিশন অফ বেঙ্গল, আর তার রেলিভেন্ট ডেমোগ্রাফিক অ্যাসপেক্ট। অতদূর 71 মানে মোটামুটি টাইম স্কেলে রাখা হয়েছে, মানে একদম শুরু হয়েছে 1300 বিসি থেকে একদম শুরু করে পরপর শুরু করা হয়েছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেমিস্টার 1, 2, 3, 4 এসে একদম যেটা কন্টেম্পোরারি লাস্ট, যেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ 1987-এর যেটা সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে তার এসপেক্ট, কেন সিপাহী বিদ্রোহ হয়েছিল, কেন সেটা ফেলিয়ার হলো, থেকে শুরু করে গান্ধিয়ান ইরা, মহাত্মা গান্ধীর যে মানে অহিংস আন্দোলন, হ্যাঁ নন ভায়োলেন্স যেটা, সেখান থেকে অন্যান্য যেগুলো আর কি প্যারালাল থটস যেগুলো, এবং হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আজাদ হিন্দ যেটা ছিল কনসেপ্ট, সমস্ত এগুলো রাখা হচ্ছে, মোটামুটি সবই আছে। কমার্সের ক্ষেত্রে ইকোনমিক্স, বিজনেস স্টাডিজের কারেন্ট যেগুলো এখন ইস্যুস গুলোকে সবই এগুলোকে ইনক্লুড করা হয়েছে, কারণ আগেও আমি বলেছিলাম যে ইকোনমিক্স বা বিজনেস স্টাডিজে যে পার্টিকুলারলি যে ট্যাক্সেশন রুল ছিল সেগুলো পুরনো ছিল, যেগুলো অলরেডি অনেক পরিবর্তন হয়ে গেছে, তো সেগুলো কারেন্ট যেগুলো আছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে, কন্টেম্পোরারি করা হয়েছে। গ্লোবাল সামিটের কথা আপনারা বলছেন, সেখানে কি G20 সামিটের উল্লেখ রয়েছে? না, নেই। রাষ্ট্রবিজ্ঞানে তাহলে সেরকম কিছু চেঞ্জ কিভাবে করেছে? মানে হিস্ট্রি এটা বলে 4টে এরাতে ভাগ হয়েছে, পলিটিক্যাল সায়েন্স আর রাষ্ট্রবিজ্ঞানে কিভাবে? পলিটিক্যাল সায়েন্সেও অনেকগুলোই আছে। নতুন কি ইন্ট্রোডিউস হয়েছে? রাজ্যপাল এসেছে, রাজ্যপাল তো সবসময় ছিল, রাজ্যপাল নতুন করে কেন রাজ্যপালের রোল থাকবে, অলওয়েজ ডিফাইন্ড। পল সায়েন্সে সবই আছে। লেটেস্ট লেটেস্ট কি ঢুকেছে? মানে নতুন কি এলো সেটাই জানি। আরটিআই একটা রয়েছে, এইটুকু বলতে পারি। আরটিআই একটা আছে, ভুদান মুভমেন্ট আছে, ভুদান ভুদান ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম, যেটা এখানেও কিছু কিছু এসছে, হিস্ট্রির মতো ব্যাপারগুলো এসে গেছে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থটস, সিলেক্টেড থিঙ্কার্স, মহাত্মা গান্ধী রয়েছে, সত্যাগ্রহ, নন ভায়োলেন্স ইত্যাদি রয়েছে, মৌলানা আব্দুল কালাম আজাদ রয়েছে, ফ্রিডম অ্যান্ড এডুকেশন, নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্রিডম অ্যান্ড ন্যাশনালিজম, স্বামী বিবেকানন্দের সোশিও পলিটিক্যাল রিফর্মস, এগুলো সবই কিন্তু রয়েছে, যেটা পল সায়েন্সের কথা বলছি। পলিটিক্যাল থটসে কি আছে? এই যে কারেন্ট, যেটা সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এগুলো সবই রাখা রয়েছে। তারপর ইন্ডিয়া ফরেন পলিসি রয়েছে, যেটা সাব কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের যে পার্টিকুলারলি যেটা ফরেন পলিসি, মেজর পাওয়ার্স ইউএস, রাশিয়া, চায়না, ইন্ডিয়ার নিউক্লিয়ার পলিসি রয়েছে, পোখরান 1, পোখরান 2 ইত্যাদি সবই রয়েছে। পলিটিক্যাল থট বা পলিটিক্যাল পার্টি আছে? হ্যাঁ, এখানে রয়েছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। তাদের
কি আছে? তাতে ডেফিনেশন এন্ড ফিচার্স অফ দি পলিটিক্যাল পার্টিস রয়েছে, ফাংশনস অফ পলিটিক্যাল পার্টিস রয়েছে, ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া অ্যান্ড ইলেকটোরাল রিফর্মস। তাহলে কোন কোন দলের নাম আছে? সব দলের নাম? নাম কোথাও নেই। নাম কিছু উল্লেখ নেই। নামটা বাদ হয়ে গেছে। হ্যালো হ্যালো ফাউল হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও ফাউল হয়ে গেল। হিস্ট্রির মধ্যে ইসলামিক হিস্ট্রির পার্টে কিছু কম বেশি হয়েছে নাকি এসব? না না, যেরকম ছিল সেরকম, ইসলামিক হিস্ট্রি যা ইসলামিক ছিল হিস্ট্রি কোনো পরিবর্তন হয়নি, যেই কন্টেন্ট যা ছিল একই আছে। সেটাই রয়েছে। মুঘল এরা ফেরা সব ইংরেজিতে কোথাও কোনো মাইথোলজিক্যাল পিস অ্যাড করেছেন? না না। মাইথোলজিক্যাল কিছু নেই। আরে আধুনিক কবিদের মধ্যে শুধুমাত্র শ্রীজাত, মানে শ্রীজাত। জয় গোস্বামী, হ্যাঁ, জয় গোস্বামী জয় আছে। গোস্বামী। মানে সেটা কি ঢুকেছে বা নতুন নাকি আগে থেকেই ছিলেন? জয় গোস্বামী ছিলেন কি? জয় গোস্বামী কিন্তু আগে আমার ছিল, মনে হয় মনে পিসটা হয় বদলে গেছে। আচ্ছা, পিস বদলে আর গেছে, জয় নতুন গোস্বামী ইন্ট্রোডিউস ছিলেন। হয়েছে শ্রীজাত। সৃজাত। আরে স্কুলগুলো স্কুল লেভেলে দায়িত্ব নিতে চাইছে না, বলছে যে আমাদের প্রশ্নপত্র অনেক খরচা হয়ে যাচ্ছে, তারপরে আমাদের এত পয়সা নেই, এগুলো আপনাদের ভেবেছেন যে আয়োজন করতে না চায় আর কি, তারা দায়িত্ব নিতে চাইবে নাকি তারা? তো এটা তো স্কুলগুলো তো চালাচ্ছে যখন, তাহলে 11-12 যখন ওরা কোর্সটা চালাচ্ছে সেটা তো বুঝেই চালাচ্ছে। লেভেলের প্রশ্ন তো আগে কাউন্সিল করতো, সেটাই বলছি, এখন তো করছে না। সেটা আগে করতো, সেটা তখনকার মানে এটা লাস্ট এই 1 বছর ধরেই চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে সেটাও আপনারা খুব ভালো করে জানেন, সেটা আমি আর নতুন করে এখন মানে সেটা রিপিট করতে চাইছি না। চেঞ্জ করা হয়েছে, সেই চেঞ্জ করার বাধ্যবাধকতার কারণ ছিল, সেই কারণেই চেঞ্জ করতে হয়েছে। কিন্তু যাই হোক, আপাতত এই সিস্টেমটা চলুক, দেখা যাক। যদি কোনো সমস্যা হয় তখন তো অলওয়েজ উই ক্যান থিঙ্ক। থ্যাংক ইউ। আপনারা শুধু বাংলা ইংরাজি বই সংশয় দেয়? বাংলা ল্যাঙ্গুয়েজ পেপার্স, সেখানে কি ওই তামিল তেল এগুলো আছে? ল্যাঙ্গুয়েজ মানে যেগুলো সাঁওতালি রয়েছে, নেপালি রয়েছে, আচ্ছা, হ্যাঁ এগুলো সবই রয়েছে, হিন্দি রয়েছে, সবই রয়েছে। বাংলা ইংরাজির সঙ্গে ওইগুলো, তাই তো? হুম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।